জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় ঐক্যমত্য কমিশন। পরবর্তী সংসদ 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে, থাকছে এমন প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে। এবং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ভোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন জাতীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনও সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত 15 ফেব্রুয়ারি। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে বলে প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত, আর শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিল। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক শুরু করেছে বিএনপি। সোমবার রাতে 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করে দলটি এ সময় ধানের শীষে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের সাক্ষাৎকারে কোনো প্রার্থীকেই চূড়ান্ত সবুজ সংকেত দেয়া হচ্ছে না। দলের শীর্ষ নেতারা বলছেন, এ মাসের মধ্যেই ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। সাব্বির রহমানের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি, আর তাই বিএনপির আসন ভিত্তিক প্রার্থী ঠিক করতে চলছে দফায় দফায় বৈঠক। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডাক পান ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। বৈঠক শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান, ধানের শীষকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে আমাদেরকে দলের ঐক্য ধরে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করব, ধানের শীষ যাকে দেওয়া হবে তার জন্য আমরা কাজ করব। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, জাতীয়তাবাদী শক্তিতে জয়ী করতে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তারা। ঐক্য আমাদের মধ্যে যেন অটুট থাকে,
আমরা যেন কেউ নিজের স্বার্থটাকে বড় করে না দেখি, দলের স্বার্থ মাথায় নিয়ে আমরা যেন কাজ করি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যাদের মনে করেন তাকেই দিবেন, আমরা তার পক্ষে কাজ করব। দলের শীর্ষ নেতারা বলেন, বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে প্রার্থী। বিশৃঙ্খলা এড়াতেই এবার আগেভাগে এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চালু হলো বিএনপির ভোটের ট্রেন। এবার জাতীয় সংসদে মোট প্রার্থী কমপক্ষে ৫% নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ১২ কিলোমিটার দীর্ঘ ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কে ছোট বড় মিলে অন্তত ৩০০ গর্ত ও খানাখন্দ ছড়িয়ে আছে। এর ফলে প্রতিদিন এই পথে জীবিকার টানে ছুটে চলা লাখো শ্রমিক, পথচারী, চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ব্রিটিশ শাসনামলে ১৯বিংশ শতাব্দীর শেষ দিকে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সুবিধার্থে তৈরি করা হয় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কটি। প্রথমে ইট বিছানো কাঁচা পাকা ধাঁচে হলেও পাকিস্তান আমলে এই সড়ক সংস্কার করা হয়। স্বাধীনতার পরও বেশ কয়েকবার মেরামত ও সম্প্রসারণ হয়েছে, তবু সড়কের মূল কাঠামো আজও বহন করছে সেই পুরনো চেহারা। ছোট ছোট বাচ্চাগুলা ঠিক আছে দাম করে পড়ে যায় ভাই, পড়ে গিয়ে আপনার স্কুল ড্রেস, বই খাতা খুব দুরবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। আমি একদিন অটো সহ পড়ে গেছি, তো এগুলি রোড করুক। আমাদের সমস্যা হয় যে আমরা মনে করেন যে সঠিক টাইমে গার্মেন্টস উপস্থিত হতে পারতেছি না, এই কারণে আমাদেরকে অ্যাবসেন্ট দিচ্ছে, গাইল দিচ্ছে। প্রতিনিয়ত লেট হচ্ছে রোডের কারণে, বস বকাশোদা করে, আমাকে গালাগালি করে, তারপর 10 টাকা বা 30 টাকা লেগে থাকে রোডের কারণে। আমরা কাজ করতেছি কিন্তু কাজের ভিতরে আমাদের অনেক গাড়ি ঘোড়া এখানে পড়তেছে। আমাদের লালপুর এখানে একটা জলবদ্ধতা আছে, এখানেও আমরা যেতে পারতেছি না। এখানকার যত স্থানীয় স্কুল কলেজ যারা আছে পড়ুয়া সবাই এই অবস্থা দুর্ভোগ হইতেছে। এই গার্মেন্ট ব্যবসায়ী জানালেন, রাস্তার এই শোচনীয় অবস্থার কারণে বিদেশি ক্রেতাদের তার কারখানা পরিদর্শন করতে আনতে পারেন না তিনি, যার প্রভাব পড়ে ব্যবসায়। আমরা যারা গার্মেন্টসের বিজনেস করি, আমাদের বায়ারগুলি যখন আসে তখন আমরা এই রোডটার জন্য আনতে লজ্জা পাই। যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, এরা তাদের বায়ারগুলিকে হেলিকপ্টার ব্যবহার করে। তাদের নিজস্ব বিল্ডিংয়ে, যাদের নিজস্ব বিল্ডিংয়ে হেলিপ্যাড আছে, তারা ওইখানে বায়ারগুলি আনে, আবার ওইখান থেকে তারা নিয়ে দিয়ে আসে। কিন্তু বাকি সব ফ্যাক্টরিগুলির তো এই অবস্থা নাই। সর্বমহল থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তারা যাতে অচিরেই এই রোডটার সংস্কারের কাজ ধরে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানালেন, আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু হতে পারে। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে এবং টেন্ডার এই বছর তারা অক্টোবরের শেষে তারা টেন্ডারের কার্যক্রম শুরু করবেন। প্রশাসনের এই আশ্বাস কতটা বাস্তবায়ন হয় তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। পটুয়াখালীর দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলার নতুন বাজারে আল মামুন সুপার মার্কেট চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল মৃধা। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নজিরপুর ব্রিজের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরের সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পাশাপাশি মৃতের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি হয়েছে। যুবদল নেতা আব্দুল্লাহ হক শকুরের উদ্যোগে এই র্যালি করা হয়। এ সময় আব্দুল্লাহ হক শাকুর বলেন, একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিক সহ অনেকে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আগামী সোমবার গণসমাবেশ করা হবে। হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ করা হবে। খেলাফত মজলিসের হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম আকন্দ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুর হক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় ঠিকাদার কামরুজ্জামানকে হত্যা চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলার মিরেরটেক এলাকায় মদনপুর গাজীপুর সড়ক এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ঠিকাদার কামরুজ্জামান জানান, তিনি উপজেলার মিরেরটেক বাজার থেকে সাদিপুর রাস্তার মেরামতের কাজ পান। পরে কাজ করতে গেলে স্থানীয় কতিপয় ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। রাজধানীর উত্তরার তুরাগ ধওর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ১৮ আসনে হাজী মোস্তফা জামানের পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ খোকন সরকার। প্রধান বক্তা ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম। বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই দেশের জনস্বাস্থ্যে এক বৈশ্বিক সাফল্য হিসেবে স্বীকৃত। এটি জীবন রক্ষাকারী টিকা পৌঁছে দিয়ে শিশু স্বাস্থ্যের চিত্র পরিবর্তন করেছে এবং দেশের প্রতিটি অঞ্চলে টিকাদানের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় ঐকমত্য কমিশন। পরবর্তী সংসদ ৯ মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে, থাকছে এমন প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর চতুর্থ দিনের শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে। এবং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ভোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।